আবরার ভ্রু-কুঁচকে হিসিয়ে বলল, আমাকে ইগনোর করছিস? আবরারের প্রশ্নের উত্তর আতিয়া দিতে ইচ্ছা করছে না। এক প্রকার আতিয়া কোনোভাবেই আবরারের সাথে কথা বলতে চাচ্ছে না। তাই সে এবার আবরারের থেকে মুখ ঘুরিয়ে নিল, যার জন্য আবরার রেগে গেল। সে এইবার আতিয়াকে গাল চেপে ধরল, এত জোরে চেপে ধরল যেন এক্ষুনি গাল খুলে হাতেরও চলে আসবে। আতিয়া প্রচণ্ড ব্যথা করছে, তবুও সে কোনো কথা বলছে না, নীরবে চোখের পানি ফেলছে। আতিয়ার চোখের পানি আবরারের রাগে ঘি ঢালার মতো ছিল। সে আরও জোরে জোরে আতিয়ার গাল চেপে ধরে রাগে গজগজ করতে করতে বলল, তোর সাহস কত? তুই আবরার ফাহাদকে ইগনোর করছিস? হ্যাঁ, খুব তেজ তোর। তোর এই রূপ যৌবনে, তাই না? কত নাগরকে দিয়ে নিজের জ্বালা মিটিয়েছিস। হ্যাঁ, ছি, ভাবতেও আমার লজ্জা লাগছে। তোর মতো মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, গায়ে পড়া ইডিয়েট মেয়ে একটা। ছি। আবরারের থেকে নিজের ক্যারেক্টার নিয়ে এত খারাপ কথা শোনার পরও আতিয়া কিছু বলল না, শুধু চুপচাপ নীরবে চোখের পানি ফেলতে লাগলো। এদিকে আতিয়া এখনো নীরব আছে, কোনো কথা বলছে না। এটা দেখে আবরার ভ্রু কুঁচকে বলল, কি হলো, কথা বলছিস না কেন? মুখে কি কুলুপ এঁটে আসিস, নাকি কোনো নাক? আবরারের প্রতি কথাই নাগর নাগর করায় আতিয়া আর সহ্য করতে পারল না। আতিয়া বহু কষ্টে মুখ দিয়ে উচ্চারণ করল, স্টপ মিস্টার আবরার ফাহাদ, স্টপ। এইবার আপনার ওই মুখ আমার নামে এত খারাপ অপবাদ দেওয়া বন্ধ করুন। আবরার আবারও আতিয়ার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি খারাপ অপবাদ দিচ্ছি নাকি? তোর খারাপ কাজগুলো আমি বাইরে প্রকাশ করছি, লজ্জা করে না? আমার বাসায় থেকে আবার আমারই বাসায় তোর নাগর নিয়ে আসিস? আবরারের এমন কথা শুনে আতিয়া অবাক হয়ে গেল। সে অবাক চোখে আবরারের দিকে তাকালো, যা দেখে আবরার বলল, চোখ নামা। তোর ওই নষ্ট চোখ দিয়ে আমার দিকে একদম তাকাবি না, নয়তো চোখ উপড়ে ফেলবো, তখন নাগরদেরও দেখতে পারবি না। আতিয়া আবরারের হাত নিজের গাল থেকে সরাতে সরাতে বলল, হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি জানি না আপনি কোন নাগরের কথা বলছেন, কিন্তু বিশ্বাস করুন, আমার কোনো নাগর নেই যে তাকে আমি আপনার বাসায় আনব। আতিয়ার এই কথা শোনা মাত্রই আবরারের আরও রাগ হলো। রাগে মাথা দালানের আগুনের মতো দাউ দাউ করতে লাগলো। ও বিকেলে দেখছে একটা ছেলে আতিয়ার রুমে গিয়েছিল, কিন্তু কি করছে সেটা দেখেনি। তবুও আবরার জানে একটা ছেলে আর একটা মেয়ে এক রুমে কি করতে পারে। আর আবরার আতিয়ার রিলেশন সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছে আতিয়া কোনো দূর সম্পর্ক কাজিন ভাই নেই। তাহলে আতিয়া এখন যা বলছে সেটা আবরারের কাছে মিথ্যা মনে হলো। যার দারুণ আবরারের রাগ আকাশ ছুঁই ছুঁই। আবরার এবার আতিয়াকে ছেড়ে দিয়ে বেড থেকে ধাক্কা মেরে ফেলে দিল। এত তাড়াতাড়ি করলো যে আতিয়া কোনো কিছুই ধরে নিজের ব্যালেন্স রাখতে পারল না। বেড থেকে নিচে পড়ে গেল। বেডের পাশে একটি টেবিল ছিল। আবরার ধাক্কা মারতেই আতিয়া সেই টেবিলের কাছে গিয়ে পড়ল, যার দারুণ টেবিলটি ভেঙে গেল আর তার কাজ আতিয়ার শরীরে বিঁধে গেল। আতিয়া এইবার জোরে চিৎকার দিল, তারপর সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইল। একে তো শরীর দুর্বল, তার মধ্যে শরীরের কাছ বিঁধে রক্ত বেরোচ্ছে, আর ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। এদিকে আতিয়া চিৎকার শুনে মিসেস মোহনা আর মিস্টার নাসিব সহ বাড়ির সার্ভেন্টরা দৌড়ে আতিয়ার রুমে এলো। দেখলো আতিয়া মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার পাশে আবরার চুপচাপ দাঁড়িয়ে আছে। আতিয়ার এমন অবস্থা দেখে মিসেস মোহনা আতিয়াকে চিৎকার দিয়ে ডাকতে ডাকতে বলল, তার পাশে বসলো, তাকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দিল। এদিকে আবরার একইভাবে দাঁড়িয়ে আছে। মিস্টার নাফিস সেলিম এবার আবরারের কাছে এসে
থমথমে গলায় বলল, এসব কি করে হলো আবরার? আবরার ভাবলেশীনভাবে উত্তর দিল, আমি করেছি এসব। আবরারের এমন কথা শুনে সবাই তার দিকে তাকালো, যা দেখে আবরার বিরক্ত কণ্ঠে বলল, এইভাবে আমার দিকে তাকানোর কি আছে? আমি কি অন্য জগৎ থেকে আসছি? আর হ্যাঁ, এইসব নাটক বন্ধ করলে খুশি হব। ওই মেয়ের তেমন কিছুই হয়নি, জাস্ট অজ্ঞান হয়ে গেছে। পানি দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর আমার একটা কথা, আমি এই বিয়েতে আর থাকতে পারবো না। বিদেশ করে এই নোংরা মহিলার সাথে আমি জীবনেও সংসার করব না। আবরারের প্রথম কথা শুনে সবাই রাগ হলেও শেষ কথাটাই সবাই অবাক হয়ে তাকালো। মিসেস মোহনা কাপা গলায় বলল, তা তা মানে তুই এখন ডিবু? মিসেস মোহনার কথা শেষ করতে না দিয়ে আবরার বলল, দাদি, আই ওয়ান্ট ডিভোর্স। আমার ডিভোর্স চাই। বেশি কিছু করা লাগবে না, জাস্ট একটা সই দিতে হবে এই মেয়ের। আমি কাগজ রেডি করে দিচ্ছি। আর আমার গুরুত্বপূর্ণ কাজ পড়াই আমি কানাডা যাচ্ছি। কালকে রাতে আমার ফ্লাইট। এর মধ্যে ডিভোর্সের সব কাগজ আমি কমপ্লিট করে নেব। এই কথাটা বলে আবরার কারোর কোনো কথা না শুনে রুম থেকে বেরিয়ে গেল। সেই দিনের পরে কেটে গেল 1 মাস। এই 1 মাসের মধ্যে আতিয়া অনেকটা সুস্থ হয়ে গেছে। মিসেস মোহনা আর মিস্টার নাসিব সবসময় আতিয়াকে নিজের কাছে রেখেছে, কখনো চোখের আড়াল করেনি। এই 1 মাস আবরার বাসায় নেই। সে পরের দিনই কানাডা চলে গেছে। আজ 1 মাস হলো, এখনো দেশে ফেরেনি, এমনকি একটা কলও করেনি। আবরার যখন দেশ ছেড়ে যাচ্ছিল তখন একটা পেপার নিয়ে আতিয়ার রুমে আসে। এসে দেখে আতিয়া ঘুমিয়ে আছে, আর মিসেস মোহনা আতিয়ার পাশে বসে আছে। আবরারকে রুমে ঢুকতে দেখে মিসেস মোহনা নিজের শাড়ির আঁচল দিয়ে আতিয়ার মুখ ঢেকে ফেলল, যাতে করে আবরার তার মুখ দেখতে না পারে। আবরার এইসব কিছু দেখল না, তবুও কিছু বলল না। শুধু পেপারটা মিসেস মোহনার হাতে দিয়ে বলল, ও তো দেখছি এখনো ঘুমিয়ে আছে। ও এখন উঠবে, তখন সাইন করে নিয়ে বলবে, আর কিছু করা লাগবে না, শুধু সাইন করলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর আমি এখন চলে যাচ্ছি। ভালো থেকো দাদি, দাদার খেয়াল রেখো, নিজের যত্ন নিও। এ কথা বলে মিসেস মোহনার কাছ থেকে কোনো উত্তর আশা না করেই রুম থেকে বেরিয়ে গেল। আবরার রুম থেকে বেরিয়ে যেতেই মিসেস মোহনা হাতে থাকা পেপারটা ছিঁড়ে 2 টুকরো করে ফেলল। তারপর বিড়বিড় করে বলল, আমি বেঁচে থাকতে কখনোই এইসব বিয়ে ভাঙতে দেব না। আবরার, তুই একদিন ঠিক বুঝবি আর আমার দাদুমণিকে খুঁজবি, কিন্তু ডিভোর্স হলে তো তুই আর আমার দাদুমণিকে পাবি না। তাই আমি চাই না আমার দাদুমণি আর আমার থেকে দূরে থাকুক, আর না তোর থেকে। এ কথা বলে মিসেস মোহনা নিচে কিচেনের দিকে চলে গেল। মিসেস মোহনা চলে যেতেই আতিয়া উঠে পড়ল। ও এতক্ষণ ঘুমিয়ে অভিনয় করছিল, আসলে সবই শুনছে। আবরার ওকে ডিভোর্স দিতে চায়, সংসার করতে চায় না। এসব শোনার সময় আতিয়ার খুব কান্না পেয়ে লাগছিল, তবুও বহু কষ্টে কান্না আটকে রাখছিল। এখন একা পেয়ে আতিয়া বেড থেকে উঠে পেপার 2 টুকরো হাতে নিয়ে টি টেবিলের থেকে একটা কলম নিয়ে নিজেই হু হু করে কান্না করে দিল। ও নিজের বুঝতে পারছে না কেন কাঁদছে। সে তো ওই নির্জীব মানুষটাকে ভালোবাসে, তাহলে কেন কষ্ট হচ্ছে? আর সেই মানুষ তো ওর সাথে থাকতে চায় না, ডিভোর্স দিচ্ছে। তাহলে তার কেন মনে হচ্ছে কেউ যেন তার বুকের ভেতর থেকে প্রাণটা ছিঁড়ে নিচ্ছে? সব কিছু অপেক্ষা করে আতিয়া কাপা হাতে পেপার সাইন করে দিল। তারপর আস্তে আস্তে বেড থেকে নেমে দাঁড়াতেই মাথা চক্কর দিয়ে উঠল। আতিয়া মাথায় হাত দিয়ে ধীরে ধীরে হেঁটে ওয়ার্ডরোবের কাছে গিয়ে তালা খুলল। জামার ভাঁজে 2 টুকরো করা ডিভোর্স পেপারটা সযত্নে রেখে দিল। তারপর বিড়বিড় করে বলল, আমিও একদিন চলে যাব আপনাকে ছেড়ে, নির্জীব মানুষ। তখন আপনি আমাকে খুঁজে বেড়াবেন পাগলের মতো, কিন্তু আমি ধরা দেব না। আমার এই ছোট্ট মনে অনেক অভিমান,
অভিযোগ জমে গেছে নির্জীব মানুষ, অনেক অভিমান জমে গেছে। এ কথা বলে আতিয়া আবার কান্নায় ভেঙে পড়ল। আজকের দিন দাদু ভাই, তুই ঠিক আছিস? এতদিন পরে আমার কথা মনে পড়ল তোর। মিসেস মোহনা, আজ আবরার কল দিয়েছে, ভিডিও কল। মিসেস মোহনা কলটা রিসিভ করে চোখের পানি ফেলছে এই প্রশ্ন করল। তার পাশে আতিয়া বসে আছে, এক ধ্যানে মোবাইলের স্ক্রিনে থাকা আবরারের দিকে তাকিয়ে। আবরার মিসেস মোহনার কান্না ভেজা কণ্ঠে শুনে বলল, উফ দাদি, কান্না করছো কেন? দেখো, আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। আর এতদিন ব্যস্ত ছিলাম, তাই কল করতে পারিনি। চুপ করো এইবার। মিসেস মোহনা চোখ মুছে বলল, এত ব্যস্ত যে একটু কলও করার সময় নেই। আবরার বলল, দাদি, অনেক ব্যস্ত। তুমি আর দাদা কেমন আছো? মিসেস মোহনা, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কিছু খেয়েছিস দাদু ভাই? আবরার বলল, তুমি? খেয়েছি দাদা। অফিসে গেছে? আবরার বলল, ওহ। মিসেস মোহনা এবার ফোনের ক্যামেরা ঘুরিয়ে আতিয়ার দিকে দিতেই আবরার বলল, দাদি, ভালো থেকো। আমার জরুরি মিটিং ডাক পড়েছে, আল্লাহ হাফেজ। এই বলেই আবরার কল কেটে দিল। আতিয়া অপমানে মাথা নিচু করে রাখল। মনে মনে বলল, বেটা নির্জীব মানুষ, তোকে কি আমি বলেছি আমার সাথে কথা বল? তুই এইভাবে অপমান করবি আমাকে? তাই বলে দিলেই তো হতো, আমার সাথে কথা বলবি না। আর তা না করে আমার মুখের উপরই কল কেটে দেওয়া। আজ তো একটা হনুমান, নির্জীব মানুষ। ইয়ো।